কোন অঞ্চলে স্থায়ী থাকতে পারে? যেটা হচ্ছে আপনার জানেন চলমান যে বৃষ্টি রয়েছে, এই বৃষ্টি আমরা গতকালকে যেটা ছিল আপনার রংপুর, তারপর হচ্ছে আপনার রাজশাহী কিছু জায়গায় বৃষ্টি কম ছিল, কিন্তু গত রাত থেকে শুধু দক্ষিণাঞ্চলে না, আপনার উত্তর অঞ্চলে বৃষ্টি বেড়ে গেছে। বিশেষ করে আমরা যদি দেখি যে রংপুর ডিভিশনে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে, রাজশাহীতেও অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে, এমনকি ঢাকারও অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা লাস্ট 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি যদিও আমবাগানে হয়েছে 329 মিলিমিটার, এর সাথে সাথে আপনার উত্তর অঞ্চলে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে, বিশেষ করে নওগাঁতে হয়েছে 142 মিলিমিটার, বগুড়াতে প্রায় 120 মিলির মতো, তারপর গোপালগঞ্জে হয়েছে 142 মিলিমিটার, তারপর নিকলি আপনার কিশোরগঞ্জেও আপনার অতি ভারী বর্ষণ হয়েছে। এখন হচ্ছে যে বৃষ্টিটা আপনার মোটামুটি ধরেন আমরা 8টা ডিভিশনে অতি ভারী বর্ষণের সংকেত জারি করেছি, এটা আরও 48 ঘন্টায় এই সংকেত থাকবে। তবে যেটা হচ্ছে যে মেন বৃষ্টি যেটা কমবে 11-12 তারিখ থেকে, সেক্ষেত্রে মোটামুটি অনেকটাই বৃষ্টি কমে যাবে। তবে দক্ষিণাঞ্চলে যে ধরনের বৃষ্টি হচ্ছে বা এক্সট্রিম ধরনের যে বৃষ্টি হচ্ছে, বিশেষ আপনার চট্টগ্রাম ডিভিশন, এইসব জায়গায় বৃষ্টি হয়তো আগামীকাল থেকে মাত্রা কিছুটা কমবে, কিন্তু একবারে ধরেন রাতারাতি ড্রাই হয়ে যাবে না। যেটা পুরোপুরি কাটতে আমাদেরকে 11-12 তারিখ মধ্যে ওয়েট করতে হবে, এবং 11-12 তারিখে পরে মোটামুটি বৃষ্টি অনেকটাই কমে যাবে, শুধু সিলেট ময়মনসিংহ কিছুটা বৃষ্টি থাকবে। গেল 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত কত মাত্রার হ্যাঁ, পরিমাপ করেছেন? এবং পাহাড়ে কিন্তু মানবিক সংকট হ্যাঁ, জি চলছে, জি জি। এবং পাহাড়ে যে ভারী বৃষ্টি হলে পাহাড়ে যে মাটির যে লেয়ার সেটা আসলে নরম হুম হয়ে যায়, হুম এবং সেটা ধস হুম, যেটা জি জি হচ্ছে আর কি। জি জি। তো এখানে পাহাড়ি অঞ্চল নিয়ে আসলে কিভাবে স্বাভাবিক? হ্যাঁ, এটা হচ্ছে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামের আমবাগানে, 329 মিলিমিটার, বৃষ্টিটা সবচেয়ে বেশি। এবং গত কয়েকদিনে ওই সব জায়গাতে প্রায় 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে পুরো পার্বত্য অঞ্চলে, এবং এইসব কারণে ওই সব ল্যান্ডস্লাইড হয়েছে, পাহাড় ধস হয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি আমরা বলে এই বছর খুবই মানে সতর্কমূলক সংকেত দিয়েছি, যে আমরা প্রথম হেভি রেইনফল সংকেত জারি করি 4 তারিখে। সেই সময় চট্টগ্রাম সিলেট ডিভিশনে, 5 তারিখে আমরা 1টার সময় আমরা বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট এইসব জায়গায় অতি ভারী বর্ষণ সংকেত জারি করি। এর সাথে সাথে আমরা বলে দিই যে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ভূমিধসের সম্ভাবনা, এবং চট্টগ্রাম মেট্রোপলিটন জলবদ্ধতা হতে পারে, এটাও আমরা সংকেত জারি করেছি। এবং দেখা যায় যে আপনার 6 তারিখে ভোরে, অর্থাৎ 6 তারিখে ভোর আপনার 1টা থেকে 3টের ভিতরে প্রথম ল্যান্ডস্লাইডটা হয়। আসলে বেসিক্যালি হচ্ছে আপনাকে যে শুধু আপনার হেভি রেইনফল মেন কারণ না যে ল্যান্ডস্লাইডের কারণ, এর সাথে সাথে ভূমির টাক্সার একটা গুরুত্বপূর্ণ। যদি সোয়েল টাক্সার যদি কোনো কারণে আমরা নষ্ট করে ফেলি, অথবা আমরা রোহিঙ্গা যে এলাকায় থাকে বসবাস করে ওই সব জায়গায় বেসিক্যালি যে আপনার পাহাড়ের যে ন্যাচারাল যে একটা ছিল, টাক্সার ছিল, কিন্তু ওই টাক্সারটা অনেকটা আমরা নষ্ট করে ফেলেছি, যেহেতু ওখানে ঘনবসতি। এখন হচ্ছে আবার অনেকে আবার পাহাড় কেটে বসত বাড়ি বানায়। এই জন্যে যে জিনিসটা করা উচিত, আমরা যখন হেভি রেইনফল ওয়ার্নিং জারি করি সেই সময় আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে যে কোন পাহাড়টা ধস হতে পারে, বা কোন পাহাড়ের স্লোপটা কেটে গেছে। এগুলো ওই সব জায়গার পাহাড়ের পাদদেশের লোককে যদি আমরা আগে সরে নিতে পারি মাইকিং করে, যখন অতি ভারী বর্ষণের সংকেত জারি করা হবে, সেক্ষেত্রে এটা অনেকটা করা সম্ভব। আর যেহেতু আমরা জানি যে যে রোহিঙ্গা যে এলাকায় বসবাস করে সেসব অনেক ডেন্স পপুলেশন এলাকা, এবং ওই সব জায়গায় যে পাহাড়ের যে নর্মাল যে স্ট্রাকচার ছিল এটা পুরোপুরি প্রায় নষ্ট হয়ে গেছে। এই জন্য ওই সব জায়গায় আগে যে ভূমিধসের যে সম্ভাবনা ছিল তার তুলনায় এখন অনেক গুণ বেড়ে গেছে। আগে দেখা যাচ্ছে যে 200 মিলিমিটার বা 100 মিলিমিটার ল্যান্ডস্লাইড হতো না, এখন দেখা যাচ্ছে আপনার 100-150 মিলিমিটার ল্যান্ডস্লাইড হবে, এটা সোয়েল টাক্সারের কারণে।